সুধীরদা, বলেছিলে না আমি তোমার ডান হাত, মাথা হওয়ার চেষ্টা করব না। এখন আমি তোমার শুধু মাথা নই, পুরো শরীর। আমায় সরিয়ে দিয়েছিলে না, এখন তুমি যেখানে আমিও সেখানে। একেই বলে পোদ মেরেছে ভূতে, জল পাইনি ধুতে। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়িয়ে দুহাত, বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি চলে এসেছি পৌলমী। আরও একবার আমার সঙ্গে আছে জয়দীপ। আমরা দুজনে আজকে আপনাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে চলে এসেছি। আচ্ছা, আজকে আমরা যে গল্পটা শুনতে চলেছি, এই গল্পটাতে কিন্তু আপনারা হালকা রাজনীতির গন্ধও পেতে পারেন, কিন্তু অবশ্যই এটা ভুললে চলবে না, আমাদের গল্প কিন্তু ভৌতিক। শুনতে থাকুন ডক্টর স্বর্ণপালী মাইতির কলমে দাগ। কোনো আঘাত টাঘাত লেগেছিল? মনে করে দেখুন তো। পরমেশের বাঁ কাঁধ চেপে ধরে ডক্টর পুরকাইত একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচাড়া করে দেখলেন বাহু আর কুনুই। পরমেশ মাথা নাড়ল। না। দুদিন ধরে বাঁ দিকের কাঁধে একটা ছোপ দাগ দেখা যাচ্ছে, একটা 10 টাকার কয়েনের মতো আকৃতি। ধীরে ধীরে সেটা যেন স্পষ্ট হচ্ছে আরও। প্রথমে একটু মেটে, তারপর বাদামি থেকে আরও কালো হচ্ছে। ফোলা, ব্যথা, চুলকুনি, রস পড়া কিছুই নেই। ওপরের চামড়ায় হাত দিলে কিছুই বোঝা যাচ্ছে না, বাকি চামড়ার সঙ্গে মিশে আছে। শরীরের আর কোথাও নেই এরকম? নেতো হাসি হাসল পরমেশ। নিজের শরীরে যে জায়গাগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি সেসবে তো নাই। এটা অবশ্য আমার ওয়াইফ দেখেছেন, আমি না। বাকি শরীরের কোথাও কিছু পাওয়া গেল না, আশ্চর্য। আচ্ছা ডাক্তারবাবু, আমার ওয়াইফের ভয় যে এটা নাকি ক্যান্সার, তাই কি? ক্যান্সার হলে তো চুকেই যেত, কিন্তু তার আগে আরো 10টা রোগকে ক্যান্সেল করে তবে ওই অবধি পৌঁছাতে হবে কিনা, ওটাই চাপ। এক গাদা টেস্টের বিল হাতে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে এলো পরমেশ। কেটে ছড়ে গেলেও তো রক্ত বেরোয়, কিন্তু নিজের রক্ত বোতলে বন্দি হতে দেখলে পায়ের তলাটা কেমন একটু সুরসুরি করে। আলো আঁধারি হোটেলের ঘরে আদুরে বিড়ালের মতো পরমেশের শরীরের ভারে পিষে যেতে যেতে বলল টিয়া, কই কেমন দাগ দেখি? বৌদি দেখতে পেল আর আমি পেলাম না। টিয়ার একটা রাশভারী ভালো নাম আছে, প্রজ্ঞা পারমিতা না ওই রকম কি যেন। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা মেয়ে। গ্র্যাজুয়েশনের পর চাকরির খোঁজ করতে করতে টিউশন করা ধরল, আর ওকে ধরল ওর ছাত্রীর বাবা সুধীর মান্না। চাকরি পাইয়ে দেব,
এ কথার লোভ সংবরণ করা খুব কঠিন কাজ। সুধীর মান্নার নামে আর কিছুদিন বাদে লোহার ব্রিজের ও মাথায় মূর্তি বসবে, পরমেশই বসাবে। কুলুবেড়িয়া হাটগাছার এক প্রান্তে ঘাস আর জলা সর্বস্ব জমির সবটাই পুকুর সমেত বুঝে গেছে যে মহাপুরুষের জন্য, যার দৌলতে এ চত্বরে পিচের রাস্তা, ইলেকট্রিকের পোল, মাটির নিচে জলের লাইন, তাকে তো স্মরণ করতেই হবে। কাজ ইস, দরদ কত! আমার মাথায় হাত দিয়ে বলো তো, শয়তানটা মরাতে যে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে সে তুমি না? টিয়ার কথায় দু চোখ জ্বলে ওঠে পরমেশের। এই, কে দিয়েছে আমার পায়ে পড়েছিল কে? আমারে বাঁচাও, বাঁচাও, এরকম চললি মরি যাব, কে বলেছিল? এই কথায় করুণ হয়ে ওঠে টিয়ার পদ্মের পাপড়ির মতো চোখ দুটো। মরেই তো যেতাম, পারফেক্ট একটা কিছু একটা খারাপ রোগ হয়ে মরতাম গো। এডস না কি কি সব হয় যেন, জানি না বাবা। এই নিভা বৌদি এখনো সুস্থ আছে কি করে কে জানে। বউয়ের সঙ্গী ওসব করতু না। ইস, আর তুমি? আমি পারভার্ট। হে মা, না না, তা বলিনি। তুমি তোমার বউয়ের সঙ্গে কি কি করো তাই জিজ্ঞেস করছি। তাই তো দেখাচ্ছি। শার্ট খুলে ফেলতেই টিয়ার চোখ পড়ল দাগটার উপর। এই একদিনে আরো স্পষ্ট হয়েছে দাগটা, ওটা কিন্তু টিয়া ওরকম করছে কেন? ওটা কি? দু চোখ বিস্ফারিত, নাকের পাটা ফুলে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখ দিয়ে কথা বেরোতে চাইছে না, পুরো মুখটা ফ্যাট ফ্যাটে সাদা, সব রক্ত যেন কেউ শুষে নিয়েছে। ফিট হলো নাকি? ঝাঁকুনি দিতে দিতে বলল পরমেশ। এই টিয়া, এই কি হলো কি? ডাক্তার দিকে ওই রকম স্থির বিস্ফারিত চোখে তাকিয়ে থাকতে থাকতে টিয়া বলল, এই দাগ আমি আমি দেখেছি দেখেছি আমি। কোথায় কোথায় দেখিস? আরে কি হলো? ডাক্তার থেকে চোখ সরিয়ে পরমেশের চোখের দিকে তাকালো টিয়া। সেই চাহনির দিকে তাকিয়ে শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত বয়ে গেল পরমেশের। সুধীর মান্নার কাঁধেও এরকমই একটা দাগ ছিল, ঠিক ঠিক এইরকম এরকম। নন্তু, নন্তু মানে তুমি ডিলার সিটটা নন্তুরে দিবে? আরে বকচন্দর, নন্তু তো নামে, আসলে তো আমি। তার মানেই তুই, তোর ভাগ তুই পেয়ে যাবি। আবার সেই ভাগ? সুধীর দা, এই ডিলারশিপটা কিন্তু তোমার আমাকেই দেওয়ার কথা ছিল। কেন বে শিওরের বাচ্চা, একটু যেই পয়সা হয়ে গেছে অমনি সাপের 5 পা দেখেছো না তুমি? হ্যাঁ, সুধীর মান্নার ডান হাত আছো তুমি, ডান হাতের মতো থাকো, মাথা হবার চেষ্টা করো না। মুখে কুলুপ আটল পরমেশ। ইলেকশন র্যালি থেকে ফেরার পথে 2 বোতল বিলিতি মদ কিনেছিল পরমেশ। সুধীরদা বিলিতি ভালোবাসে, সব বিলিতি, জামা কাপড়, ঘড়ি, গাড়ি, পছন্দ আছে, চোখ আছে, শখও আছে। একটাই শখ অবশ্য দেশি, একেবারে লোকাল, সেটা হলো টিয়া। সুরের বাচ্চা সালা, এদিকে বিলিতি মারাচ্ছে, ওখানে দেশি টিয়া মারাচ্ছে, ঢ্যাবনা সালা। নিজের টিনের চালের বাড়িটাকে 7 বছরের মধ্যেই বাড়িয়ে বাড়িয়ে 4.5 তলা করেছে, লিফট লাগিয়েছে। সুধীরদার উন্নতি এখন নিভা বৌদির শরীরে ধরা পড়ে। কাঁচা পয়সা হাতে এলে মেয়েরা সবার আগে নিজের চুলের রং সোনালি করে নেয় কেন কে জানে। আর কদিন বাদে লিকার শপের ডিলারশিপ পাবে সেটা জানাই আছে। পরমেশ ভেবেছিল ওর নামেই হবে, সেটা নয়, পাবে নন্তু, নিভা বৌদির ভাই। টাকা পয়সার লেনদেনের ব্যাপারে অবশ্য সুধীর পরমেশ ছাড়া কাউকে বিশ্বাস করে না।
তাই নিজের জন্যে টাকাগুলো সরিয়ে রাখতে পরমেশেরও অসুবিধে হয়নি। অনেক বছর ধরে সন্তর্পণে তা সে তোলাবাজির টাকা, দালালির টাকা, ঘুষের টাকা, এসব কোনো হিসেব হয় নাকি? পাপেরই ভাগ নিচ্ছে সে, তো একটু হলেও তো লাঘব হচ্ছে সুধীরদার পাপ। কাচের গ্লাসে হুইস্কির সঙ্গে সোডার মিশ্রণ দেখতে দেখতে মুচকি হাসে পরমেশ। সেটা আবার দেখে মুচকি হাসে সুধীর। গুনগুনিয়ে গান গায়, শব্দ বোঝা যায় না। দু পেক পেটে পড়তে না পড়তেই তাল খায় হাত পা। কিছু একটা বলতেই নিজের বাড়িতে আজ মদ খাওয়াবে বলে ডেকে এনেছে পরমেশকে। একা, আর কেউ নেই। কিন্তু সেটা কি? পরমেশের পেটের ভেতর থেকে গালাগালি বেরিয়ে আসতে চাইলেও কোনো রকমে আটকে রাখে সে। এ লোকটার অজস্র নোংরামির গল্প সে টিয়ার কাছ থেকে শোনে। টিয়ার জন্য দুঃখ হয় না বিশেষ, পরমেশের বেশি রাগ হয় এই ভেবে যে পয়সা আছে বলেই তুড়ি মেরে টিয়ার মতো মেয়ে পেয়ে যায় সুধীর, আর ওর পেছন পেছন নন্তু থাকে বাঘের পেছনে ফেউয়ের মতো। অনেক দিন ধরে, 7 বছর ধরে টাকাগুলো সরিয়েছে যে পরমেশ, সেগুলো সে কবে আর ভোগ করবে? একেবারে শুরু থেকেই সুধীর মান্নার কল আর চৌবাচ্চার অঙ্কে পরমেশ হচ্ছে পার্মানেন্ট ফুটো। লাবণ্য একটু ভালো শাড়ি গয়না পরতে চাইলেও তা করতে দেয় না পরমেশ। এই শোনো না, বলছে যে যে পাল স্যাঁকড়াটা আছে না, ওর দোকানে না একটা দারুণ সুন্দর সীতাহার এসেছে। আমার অনেক দিনের শখ, একটা সীতাহার পরবো। দাও না গো, কেনে দাও না, অতগুলো তো টাকা রয়েছে, দাও না। একটা সীতাহার বউকে দিতে হয়, করম করছিস, দে না রে। বায়না করিস না। লাবণ্য কাঁদে, বায়না করে। দিবি নে? আরে এতগুলা টাকা নিয়ে তুই কি করবি শুনি? হ্যাঁ, কি করবি? দে না, আমাকে একটু বিউটি পার্লারেরও খরচা আছে, অনেক খরচা আছে, দে না। সাপান্ত করে। সালা, আচ্ছা রে, ও এমনি সময় লাবণ্য এটা করে দাও, ওটা করে দাও, আর এখন অমনি টাকার বেলা অমনি লুকোচ্ছবি। তুই সালা না, মানে ছিবড়ে হয়ে মরবি, তোকে আজ আমি বলে দিলাম। দিচ্ছিস না তো, ছিবড়ে হয়ে মরবি রে। কখনো কিছু দে না, ফালতু লোক একটা। যা সারাক্ষণ খালি সুধীর মানের পা চেটে যা। হ্যাঁ, টাকাগুলো করছে, ওই সঙ্গে যাবি তুই টাকাগুলো নিয়ে, ভাগ সালা। পরমেশ নির্বিকার থাকে, বলে, শুন, সুধীর মান্না খুব চালাক লোক, টাকার গরম একদম দেখানো চলবে ক্লাই, সাবধানে পা ফেলতে হবে। গাড়ি নয়, এখনো বাইক চালায় পরমেশ। বাড়ির বাইরের দেওয়ালে এখনো প্লাস্টার করেনি। আর দেখছিস না, এখনো আমি বাইক চালাই, আর বাড়ির বাইরের দেওয়ালে এখনো ইচ্ছা করেই প্লাস্টার করিনি। এই তুই যা তো, নিভা বৌদির কাছ থেকে 1,000 টাকা ধারছে আন, যা না, যা। মাঝে মাঝেই নিভা বৌদির কাছে পাঠিয়ে দেয় লাবণ্যকে। বেশি না, 1,000 টাকা ধার চেয়ে আনতে। খবরটা সুধীর মান্না অবধি পৌঁছালেই হবে। ফল পাওয়া গেছে। টাকা পয়সার হাত টান যার নেই, তার উপরেই তো নির্ভর করা যায়। সুধীর মান্না আজ প্রায় 6 পেগ খেয়েছে। 1 পা আমেরিকায় তো আর 1 পা চীনের প্রাচীরে। এই অবস্থায় বারান্দায় গেছে সিগারেট ধরাতে, দেশলাই জ্বালাতে চেষ্টা করছে, পারছে না। পরমেশের কানের মধ্যে কিসের যেন একটা আওয়াজ হচ্ছে, একটা বিশ্রী টানা একঘেয়ে আওয়াজ। হঠাৎ করে যেন পৃথিবীর বাকি সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে। এতদিন পর আজ তোকে একা পেয়েছি, আজ তোর একদিন কি আমার একদিন। ওর সামনে একটা দরজা পেরিয়ে বারান্দা, রেলিংটা নিচু, আর বারান্দায় দাঁড়িয়ে কালো মহাকাশের স্থবির পর্দার সামনে
সুধীর মান্না একটা সুতো ছিঁড়ে যাওয়া পুতুলের মতো ঝুঁকে সিগারেট ধরানোর চেষ্টায় রত। ফিস ফিস করে কেউ যেন বলে উঠল, এই তো সুযোগ। দুজনেরই কানের মধ্যে সেই বিশ্রী আওয়াজটা পেরিয়ে নিজেরই অট্টালিকার পাঁচিলে লাগানো লোহার বড় বড় গজালে গেঁথে গিয়েছিল শরীরটা। পোস্টমর্টমে পেট ভর্তি মদ ছাড়া আর কিছুই বেরোলো না। পুলিশ অনেক জেরা করলো, মারধর করলো, কিন্তু সে বারবার বলে গেল সিগারেট ধরাতে গিয়ে হাত থেকে দেশলাই ছিটকে নিচে পড়ে গিয়েছিল। শরীরটা এতটাই ঝুঁকিয়ে দিয়েছিল যে টাল সামলাতে না পেরে সোজা নিচে। সব পাওয়া গেছে, সিগারেট, দেশলাই, না জ্বালানো কাঠি। হপ্তা তিনেক পরে অনেক টাল বাহানার পর প্রত্যক্ষ প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিল পুলিশ। একবার ছাড়া পেয়ে গেলে এসব গেঁজে যায়, লোকেও ভুলে যায়, পুলিশও হাল ছেড়ে দেয়। কোথাকার কে মদ খেয়ে বারান্দা থেকে পড়ে বুক পেট এফোর ওপর হয়ে মরে গেল তা নিয়ে বিশাল পৃথিবীতে কার মাথা ব্যথা। টিয়াকে নিয়ে আর কোনো সংশয় রইল না। টিয়া পরমেশের পোষা পাখি হতে অনেক দিন ধরেই চাইছে। লাবণ্য একটা বিউটি পার্লার খুলছে, হাটগাছার সব মেয়ের চুলে সোনালি রং করে দেবে। সবই তো ভালোই চলছিল, কিন্তু টিয়ার গালে ঠাস করে একটা চড় মারল সে। রেন্ডি সাদি, এটা নিশ্চয়ই কোনো খারাপ রোগ। তুই তুই আমায় দিয়েছিস। ফুঁপিয়ে কেঁদে উঠল টিয়া, বলল, আমার কোনো রোগ নেই, বিশ্বাস করো তুমি। আমার তো এরকম কোনো দাগও নেই, বিশ্বাস করো। চুলের মুঠি ধরে তুলে হোটেলের রুম থেকে ধাক্কা মেরে বের করে দিল টিয়াকে। ভাগ ভাগ সালি, যা যা নন্তুর পদে গিয়ে লাগিয়ে যা। টিয়া ব্যথিত আহত চোখে ফিরে তাকালেও এখন আর সে চাহনি ভালো লাগছে না তার। টিয়া তাও শেষ অবধি বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমার কোনো রোগ নেই, আমার কোনো দাগ নেই, আমার এরকম কোনো রোগ নেই, আমার কোনো দাগ নেই, এরকম কিচ্ছু নেই আমার, আমার আমার কিচ্ছু নেই, আমার কোনো রোগ নেই। হোটেলের রুমের আয়নায় নিজের দাগটা দেখছিল পরমেশ। দাগটা জলজল করছে, জন্মজরুলের মতোই লাগছে। সে মনে মনে বলে উঠল, সুধীর মান্নার বডিতে কি সত্যি এরকম কোনো দাগ ছিল? এই টিয়াটার কথা বিশ্বাস করে কি বোকামি করলুম? নিভা বৌদিকে একবার জিজ্ঞাসা করব, নাকি সুধীরের পোষা মাগিগুলোর কাউকে? না না, এত রাতে ব্যাপারটা ঠিক হবে না। এটা যদি সত্যিই কোনো রোগ হয় তাহলে ব্যাপারটা জানাজানিও হতে পারে। ইস, টিয়াটাকে সর মারাটা ঠিক হয়নি আমার। খার খেয়ে যদি কাউকে বলে দেয় মাগিটা। হঠাৎ মনে পড়ল পোস্টমর্টমের রিপোর্ট বা হাসপাতালের ইনজিউরি রিপোর্ট। এরকম একটা দাগ আইডেন্টিটি মার্ক হিসেবে থাকবে না তা হয় না, ওখান থেকে জানা যাবেই। ডক্টর পুরকাইতকে এ কদিনে বেশ মাইডিয়ারই মনে হয়েছে। যে ডাক্তার ইনজিউরি রিপোর্ট করেছে বা পোস্টমর্টম করেছে তার কাছ থেকে জেনে বলে দিতে পারবেন না? ডক্টর পুরকাইত পুরো ব্যাপারটা ফোনে শুনে নিলেন। হ্যাঁ বলুন। এবং বললেন, আচ্ছা আচ্ছা, মানে আপনি মানে এই সুধীর বাবু ওই ইসের থেকে আপনার এসটিডি হয়েছে ভাবছেন, তাই তো? তার জন্য আর দাগ ছিল কিনা জেনে কি হবে? আপনার রিপোর্ট তো সব নর্মাল। আপনি মশাই একটু বেশি ভাবছেন। দুপেক মেরে ঘুমিয়ে পড়ুন, রোদে টোদে বেরোন সবসময়। এরকম দাগ টাগ বডিতে হতেই পারে। যাক, একটু শান্তি পাওয়া গেল। একটু শান্তি পাওয়া গেল। ভাবতে ভাবতে পায়চারি করতে করতে
বিছানায় বসে পড়েছিল পরমেশ। এক পেগ গলাধকরণ করে নিল তাড়াতাড়ি। এবার সত্যি ঘুম চাই। একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। শুরু থেকেই তার এই দাগটাকে কেন মনে হচ্ছে যেন কোনো অশনি ইঙ্গিত। আয়নায় আবার চোখটা পড়তেই ছ্যাঁত করে উঠল বুকটা। আরে আরে আমি কাকে দেখছি? এত বেটে লাগছে কেন নিজেকে? আর রংটা এত ফর্সা তো ছিল না তার। তড়ি ঘড়ি বিছানা ছেড়ে উঠে একেবারে আয়নার সামনে দাঁড়ালো সে। কানের পাশে ওগুলো কি? পাকা চুল? এত চুল কবে পাকলো? কাঁধের ওই দাগটা ছাড়াও পেটে পিঠে অনেক নতুন আঁচিল। এত আঁচিল কোথায় ছিল? নিজের হাতের দিকে তাকিয়ে রক্ত হিম হয়ে গেল পরমেশের। এ হাত তার নয়, এরকম মোটা আঙুল তার ছিল না, এত ছোট নখ তার নয়। গলার কাছটায় কেমন টান পড়ছে। দুই চোয়ালের কোণেও। প্রচণ্ড আতঙ্কে হতবাক হয়ে তাকিয়ে থাকলো পরমেশ। এ কাকে দেখছে? আয়না জুড়ে দাঁড়িয়ে আছে সুধীর মান্নার অবয়ব। পরমেশ নেই। বাথরুমে ছুটে গেল পরমেশ। এই আয়না তো সুধীর মান্না। না, এখানেও তো একই দেখছি। আতঙ্কে চিৎকার করতে করতে ঘরের দরজা খুলে বেরিয়ে এলো সে। একটা কাউরে চাই যে আমারেও চেনে আর সুধীরেও চেনে। এই এই, কে আছিস? কে কথা আছিস? হোটেলের কর্মীরা ছুটে এসেছে। কি হয়েছে স্যার? এই এই এই, আমায় দেখো তো, কে আমি? রগর করছেন স্যার? এ তো আপনারই বানানো হোটেল। আরে 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 আমি কে? আমি কে আমি? এই স্যার, আপনি কি আজকে একটু বেশি খেয়ে ফেলেছেন নাকি? আবে সুয়ারের বাচ্চা, আমার নামটা বল, নামটা। সুধীর মান্না স্যার। না 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 না, সুধীর মান্না মারা গেছে। আমি পরমেশ। পরমেশ? কি বলছেন স্যার? তোর বাল এদের দিয়ে হবেই না। আবার সে ফিরে এলো রুমে এবং মনে মনে বলল, লাবণ্যকে একটা ভিডিও কল করতে হবে, ওই আমায় ঠিক চিনতে পারবে। প্রায় স্তব্ধ হয়ে যাওয়া হৃৎপিণ্ড নিয়ে লাবণ্যকে ভিডিও কল করলো সে। লাবণ্য কল রিসিভ করলো। কি ব্যাপার সুধীরদা, এত রাতে? লাবু, আমি পরমেশ। আমি সুধীর নই, আমি পরমেশ। এসব কি বলছেন দাদা? বিশ্বাস করো, আমায় দেখতে পুরো সুধীর মান্নার মতো হয়ে গেছে। লাবু, ওই সেই দাগটা, সেই যে কাঁধের দাগটা, হ্যাঁ ওর কাঁধেও ওই দাগ ছিল। হ্যাঁ, এই দেখো। কোন দাগের কথা বলছেন সুধীরদা? ওর কাঁধে তো দাগ ছিলই, ওটা ওর জন্ম দাগ। ওটা দিয়েই তো চিনতে পারলাম বডিটা। বডি? কিসের বডি লাবু, কিসের বডি? দাদা, আপনার কি হয়েছে? সন্ধেবেলা আপনি বললেন ওকে পেট্রোল পাম্প করে দেবেন, আর পরদিন সকালে আপনার বাড়ির পেছনের দিকটায় ওকে এমন ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেল, মনে হচ্ছিল কে যেন চিবিয়ে ছিপড়ে ফেলে গেছে। কে মারল ওকে দাদা? কে মারল ওকে? কে মারল ওকে? ওরম করে কে মারল দাদা? ডুকরে কেঁদে উঠল লাবণ্য। ভিডিও কলে লাবণ্যের কান্না আর শুনতে পাচ্ছে না সুধীর। সেই এক টানা একঘেয়ে বিশ্রী আওয়াজটা শোনা যাচ্ছে। সুধীরের বাচ্চা, এতদিন পর আজ তোকে একা পেয়েছি। আজ তোর একদিন কি আমার না, আমি সুধীর মান্না নই, আমি পরমেশ। সুধীর মান্না মারা গেছে। সুধীর দা, বলেছিলে না আমি তোমার ডান হাত, মাথা হওয়ার চেষ্টা করব না? এখন আমি তোমার শুধু মাথা নই,
পুরো শরীর। আমায় সরিয়ে দিয়েছিলে না, এখন তুমি যেখানে আমিও সেখানে। একেই বলে পোদ মেরেছে ভূতে, জল পাইনি ধুতে। আপনারা এতক্ষণ শুনছিলেন ডক্টর স্বর্ণপালী মাইতির কলমে দাগ। গল্পের বিভিন্ন চরিত্রে অঙ্কিত, জয়জিৎ ও আমি পৌলমী। আরও নতুন নতুন গল্প শুনতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আপনারা আরও কী ধরনের গল্প শুনতে চান আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানা অজানার মাঝে।